আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ১, আকাশের ৭টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। একের ২, নবনব সৃষ্টি রচনাংশে কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন? সংস্কৃত ভাষাকে। একের ৩, কে নারীকুলের রত্নবিশেষ? মিসেস সেভিয়ার। একের ৪, রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? মাহেশে রথ দেখতে গিয়েছিল। একের ৫, আবাহমান কবিতায় কোন জিনিসটা না হারানোর কথা বলা হয়েছে? কুন্দফুলের হাসি। একের ৬, করভাস কি ভাষার শব্দ? করভাস হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। একের ৭, পৃথিবী শব্দটি হলো তৎসম শব্দ। আর একের ৮, চন্দ্র, ঝাঁটা, কানু এবং চায়ের মধ্যে বলেছে কোনটা দেশি শব্দ? ঝাঁটা হবে দেশি শব্দ। ২-এর ১-এ দিয়েছে আবহমান শব্দটির অর্থ কী? আবহমান কথাটির অর্থ হলো বহমান, কাল ধরে প্রবাহিত এমন, অর্থাৎ যা চিরকালীন। ২-এর ২-এ বলেছে মিস কল্যাণিয়া মিস নোবেল। মিস নোবেল কে? সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি ছিলেন স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা। ১ নম্বরের আছে, শুধু একটুখানি লিখলে হবে। ২-এর ৩ বলেছে আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষার নাম লেখো, ইংরাজি এবং বাংলা। ২-এর ৪, রাধারানী রথের মেলাতে গিয়েছিল কেন? রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করবে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। ২-এর ৫-এ আছে নোটে কার নাম লেখা ছিল? নোটে রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। ২-এর ৬, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যাকে বাংলা নীল সন্ধ্যাকে কবি এখানে কেশবতী কন্যা বলেছেন। ২-এর ৭-এ দিয়েছে তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তৎসম শব্দ কাকে বলে? তৎ অর্থে তার বা সংস্কৃতের সম অর্থে সমান, অর্থাৎ তৎসম শব্দ হলো সংস্কৃতের সমান। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে তাদের বলা হয় তৎসম শব্দ, যেমন পিতা, মাতা, কন্যা, চন্দ্র, সূর্য, তারকা, অরণ্য, পর্বত, গগন, ব্যাঘ্র, সিংহ, অশ্ব, মৃগ ইত্যাদি। ২-এর ৮-এ দিয়েছে একটা বাক্য দিয়েছে, দিয়ে বলেছে তার পুরস্কারের অর্থ মূল্য ১০০০ টাকা। এবার হাজারের তলায় দাগ দিয়ে বলেছে এটা কি ধরনের বিশেষণ? এটা হলো সংখ্যাবাচক বিশেষণ। ২-এর ৯-এ আছে বিদেশি শব্দ কাকে বলে? একটা উদাহরণ দাও। লিখবে বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান লাভ করেছে তাদের বিদেশি শব্দ বলা হয়। এবার বিদেশি শব্দের উদাহরণ অনেক কিছু হয়, যেমন এখানে তুমি চেহারা, তাজা, ফরিয়াদি, পেশা, হাকিম, হাজত ইত্যাদি দিয়ে দেবে। খাতা, কাগজ। ২-এর ১০-এ আবার একটি বাক্য দিয়েছে, বলেছে সকলেই তার প্রশংসা করিল। এবার সকলেই তলার দাগ দিয়ে বলেছে বাক্যটিতে কোন সর্বনাম ব্যবহার করা হয়েছে? তো সকল হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। ২-এর ১১-তে বলেছে মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে। প্রথমটা রেখাঙ্কিত করে বলেছে এটা কী ধরনের বিশেষণ? এটা হলো পূরণবাচক বিশেষণ। এবারে ৩-এর ১-এ আসি। ৩-এর ১-এ দিয়েছে যে এটা হচ্ছে ৩-এর দাগে হচ্ছে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে ৩ নম্বরে। বলেছে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? বক্তাকে, তিনি কার হারিয়ে যাওয়ার কথা বলেছেন? সে কোথায় হারিয়ে গিয়েছিল, এখন সে আবার কোথায় ফিরে আসে? কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? বক্তাকে। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবাহমান কবিতার উপরিউক্ত চরণটির বক্তা স্বয়ং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি কার হারিয়ে যাওয়ার কথা বলেছেন? প্রশ্নোদ্ধৃত চরণটিতে তিনি গ্রাম বাংলার প্রকৃতিলগ্ন মানুষের বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার কথা বলেছেন। সে কোথায় হারিয়ে গিয়েছিল? সে হারিয়ে গিয়েছিল প্রকৃতি ঘেরা বাংলার বাইরে অন্য কোথাও, বিদেশে, বিভুঁয়ে। এখন সে আবার কোথায় ফিরে আসে? মাতৃভূমির প্রতি নিবিড় অনুরাগবশত সে আবার ফিরে এসেছে পল্লী প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। ৩-এর ২ বলেছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কার সম্পর্কে এই উক্তি? তাকে প্রকৃত সিংহী বলার কারণ কি? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? চিঠি রচনার উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। কেন বলেছেন? বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্বদানের ক্ষমতা। নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা,
এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তাকে সেই নারী হিসাবে বিবেকানন্দ ভেবেছেন যাকে এদেশের প্রয়োজন। এইসব গুণের কারণে তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। চারের একে আসি। চারের একে বলেছে মকদ্দমাটি বিধবা কোর্টে হারিল। কোন মকদ্দমার কথা বলা হয়েছে? মকদ্দমাটি হেরে বিধবার কি পরিণতি হয়েছিল? আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের বলেছে যে কোন মকদ্দমার কথা বলা হয়েছে। তো লিখবে প্রথমে যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশ থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। এবার এই যে মকদ্দমা রাধারানী সম্ভ্রান্ত পরিবার তথা অবস্থাপন্ন ঘরের সন্তান। তার পিতা যতদিন জীবিত ছিলেন ততদিন রাধারানীরা রীতিমতো ধনী ছিল, কিন্তু মৃত্যুর পর রাধারানীদের প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মকদ্দমা হয়। উদ্ধৃত অংশে উক্ত মকদ্দমার কথাই বলা হয়েছে। এর পরবর্তী অংশে বলা হয়েছে যে মকদ্দমাটি হেরে বিধবার কি পরিণতি হলো। লিখবে যে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মায়ের সঙ্গে জ্ঞাতির মামলা হয়। হাইকোর্টে সেই মামলার রায়ে রাধারানীরা পরাজিত হলে আইন অনুযায়ী রাধারানী এবং তার মাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। কিন্তু রাধারানীর মা মামলার রায় নিয়ে প্রিভি কাউন্সিলে একটি আপিল করেন। এতদিন ধরে মামলা চালানোর জন্য তাদের যেটুকু নগদ অর্থ ছিল তার সবই খরচ হয়ে যায়। তার গয়না অলঙ্কারাদি যা ছিল সেগুলো বিক্রি করতে রাধারানীর মা বাধ্য হন এবং সর্বশান্ত হয়ে রাধারানীর মা আর রাধারানীর বিয়ে দিতে পারেননি। চারের 2 দিয়েছে বর্তমান যুগের ইংরাজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। নব সৃষ্টি প্রাবন্ধে কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই যে বর্তমান যুগের ইংরাজি আর বাংলা আত্মনির্ভরশীল নয়, নব সৃষ্টি প্রাবন্ধে কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ভারতীয় আর্য ভাষার স্তর বিবর্তনে বাংলা ভাষার সৃষ্টি। বাংলা ভাষার বর্তমান বয়স 1000 বছরেরও বেশি। আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়। নব্য ভারতীয় আর্য ভাষার অঙ্গ এবং ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা হলো বাংলা। বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন চর্যাচর্য নিশ্চয় বা চর্যাপদ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্যান্য ভাষা অনার্য ভাষাগোষ্ঠী বিদেশি বিভিন্ন ভাষার শব্দ নিয়ে গড়ে উঠেছে। বাংলা ভাষার শব্দভাণ্ডার বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুনীতি কুমার, হরপ্রসাদ প্রমুখের তত্ত্বাবধানে গড়ে ওঠা বাংলা ভাষা আজ ইউনেস্কোর মতো বিশ্বের মধুরতম ভাষা। প্রাবন্ধিক ভাষাবিদ সৈয়দ মুস্তাফা আলী তার নব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষা সম্পর্কে এক সংক্ষিপ্ত মনোজ্ঞ আলোচনা করেছেন। তিনি সঠিক বিশ্লেষণে বাংলা ভাষাকে পরনির্ভরশীল ভাষা বলে চিহ্নিত করেছেন। পৃথিবীর যে কোনো ভাষায় সজীব ও প্রাণবন্ত। ভাষাও নদীর মতো প্রবাহমান। নব সৃষ্টিতেই লুকিয়ে থাকে ভাষার প্রাণ শব্দ। ভাষা যখন কোনো নতুন চিন্তা অনুভূতি বা বন্ধুর চিন্তা অনুভূতি বা বস্তুর নবীন শব্দের প্রয়োজনে নিজের শব্দভাণ্ডারে রসদ পায় কিংবা নিজের শব্দভাণ্ডারে থাকা ধাতু বা শব্দকে অদল বদল করে প্রয়োজনীয় শব্দটিকে গড়ে নেয়, তখন সে ভাষা আত্মনির্ভরশীল ভাষার আখ্যা পায়। বাংলা ভাষার চাহিদা মেটাতে বাংলা শব্দভাণ্ডার সক্ষম নয়, ফলে তাকে প্রয়োজনে অপ্রয়োজনে বিভাষা থেকে শব্দ ঋণ করতে হয়। নিজের প্রয়োজনে নিজে মেটাতে পারে না বলেই বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না। 5-এর দাগে আসি। 5-এর দাগে প্রত্যেকটার মান হচ্ছে 5, একটা করতে হবে। বলেছে এরই মাঝে বাংলা প্রাণ। এরই মাঝে বলতে কবি কি বুঝিয়েছেন আর বাংলা প্রাণের স্পন্দন কিভাবে প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো। এরই মাঝে বাংলার প্রাণ, এরই মাঝে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন আর এরই মাঝে বাংলার প্রাণের স্থিতি প্রকাশ কিভাবে ঘটেছে উল্লেখ করো। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ এরই মাঝে অর্থাৎ সান্ধ্যকালীন বঙ্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং বিচিত্র গন্ধের মধ্যে খুঁজে পেয়েছেন বাংলাদেশের প্রাণের হদিশ। অস্তগামী সূর্যের রক্তিম আলোয় রাতের অন্ধকারে ডুবতে যাওয়া মেঘের কামরাঙা লাল বর্ণের মধ্যে বাংলার নীল সন্ধ্যার মোহময় আবেশে, নরম ধান কলমির ঘ্রাণে কিংবা হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণে,
কিশোরীর চাল ধোয়া ভিজে হাতে স্পর্শে, কিশোরের পায়ে দলা মুথা ঘাস কিংবা পাকা বটফলের ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতায় কবি উপলব্ধি করেন বাংলার প্রাণের স্পন্দন। সন্ধ্যার সূচনা লগ্নে আকাশে 7টি তারা ফুটে উঠলে কবি বসে থাকেন ঘাসের ওপর, সান্ধ্য সৌন্দর্যে আপ্লিত কবি প্রত্যক্ষ করেন নানা তুচ্ছাতিতুচ্ছ অনুষঙ্গে বাংলাদেশের প্রাণের উপস্থিতি। গঙ্গাসাগরের ঢেউয়ে অস্তমিত সূর্যের আলোয় ভাসমান মেঘ যখন কামরাঙা লাল বর্ণ পায়, কবি তার সঙ্গে মিল খুঁজে পান মৃত মুনিয়া পাখি। কবি প্রত্যক্ষ করেন শান্ত অনুগতভাবে বাংলাদেশে নেমে আসছে নীল সন্ধ্যা, আর তার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়েছে বাংলার নিসর্গ প্রকৃতি। কবির তাই মনে হয় এই সন্ধ্যা যেন রূপকথার কেশবতী কন্যার মতোই মোহময়ী। কবি অনুভব করেন বঙ্গ প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত সমগ্র বিশ্ব। সন্ধ্যার স্নিগ্ধ গন্ধ কবি উপলব্ধি করেছেন প্রকৃতির নানা অনুষঙ্গে, কখনো নরম ধান ও কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণে কবি প্রকাশিত হতে দেখেছেন বাংলার প্রাণ। কখনো বা কিশোরী চাল ধোয়া ভিজে হাতে স্পর্শে, কিশোরের পায়ে দলা মুথা ঘাস এবং পাকা বটফলের নীরব ক্লান্তির মধ্যে কবি প্রকাশিত হতে দেখেছেন বাংলার হৃদয়কে। 5-এ 2 নম্বর বলেছে, আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে ছবি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া উপরিক্ত উদ্ধৃতিটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি গ্রামীণ চিত্রকল্প রচনা করে বঙ্গ প্রকৃতির অনাবিল সৌন্দর্যে প্রকাশ ঘটিয়েছেন। কবিতায় উপরিক্ত স্তবকটি 4 বার ব্যবহার করে পাঠককে অনুরোধ কিংবা আবদারের ছলে কবি বঙ্গ প্রকৃতির চিরায়িত রূপের প্রকাশ ঘটিয়েছেন। এই বাংলার মাটি, হাওয়া এবং ভালোবাসার বাতাবরণে বঙ্গজনকে লালন করে যে প্রকৃতির সঙ্গে মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে। গ্রাম জীবনের সঙ্গে তথা প্রকৃতির সঙ্গে লগ্ন হয়ে মানুষের বেঁচে থাকার স্বাদ ফুরোয় না। তাই প্রবাসীরা বারে বারে নিবিড় অনুরাগে ফিরে আসে বাংলায়। তারা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। বাংলার মানুষ যখন মাটির তথা বাস্তবের কাছাকাছি থাকে তখন সে প্রকৃতির সাহচর্যে বাঁচে, আবার যখন স্বপ্নের আকাশ খুঁজতে চায় তখনও প্রকৃতি তাকে প্রশ্রয় দেয়। দিনের আলোয় ঘাসের গন্ধ মাখতে কিংবা রাতের তারায় স্বপ্ন এঁকে রাখতে এই বাংলার প্রকৃতি যেন তাকে হাতছানি দেয়। নদীমাতৃকেই বাংলার সঙ্গে বঙ্গবাসীর আত্মীয়তার কথা বলতে গিয়ে কবি নদী তীরে স্নিগ্ধ শীতল হাওয়ার প্রসঙ্গ এনেছেন। এই বাংলার মাটিতে বাঙালি বারে বারে ফিরে আসার প্রসঙ্গ প্রতিকায়িত করেছেন সূর্যের আলো ছায়ার পরম্পরার মাধ্যমে। প্রকৃতিলগ্ন মানুষের গ্রাম বাংলার উদার প্রাকৃতিক প্রাঙ্গণে ফিরে আসার গল্প না ফুরানো প্রসঙ্গে কবি লিখেছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। গল্প ফুরালে নোটে গাছ মুড়িয়ে যাওয়ার এই রূপকথার গল্পের প্রসঙ্গটি ব্যবহারের মধ্যেও বাংলার গ্রামীণ প্রকৃতির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে। এবারে আসি 6-এর দাগেতে। 6-এর দাগে দিয়েছে করভাস থেকে। বলছে, আমার ছাত্রটিকে আমি এই নামেই ডাকছি। বক্তা ছাত্রটিকে কি নামে ডাকেন? করভাস নামেই ডাকেন। তার শিক্ষা কিভাবে চলছে? আর নিউটনের সঙ্গে ছাত্রটির বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার দৃষ্টান্ত দাও। লিখবে, করভাস হলো কাকজাতীয় পাখির ল্যাটিন নাম। এই যে আমার ছাত্রটিকে আমি এই নামে ডাকছি, নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো। এখন লেখক দেখছেন যে গলা দিয়ে শব্দ করে করভাস উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনেছেন লেখক। তবে কণ্ঠস্বরে বিশেষ পরিবর্তন তিনি আশা করছেন না, অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না। তার বুদ্ধির পরিচয় তার কাজে প্রকাশ পাবে বলে লেখকের বিশ্বাস। আর পরবর্তী যেটা বলেছে যে তার শিক্ষা কিভাবে চলছে। করভাস এখন ইংরাজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটির প্রয়োজন হবে। তাই ট্রেনিংয়ের সময় করভাসের ট্রেনিংয়ের সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টা। দিনের বেলা বাকি সময়টা লেখকের ঘরের আশেপাশে ঘোরাফেরা করে, আর সন্ধ্যা হলে সে রোজই চলে যায় লেখকের বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। এটা হয়ে গেল তার কিভাবে শিক্ষাটা চলছে। আর বলছে, নিউটনের সঙ্গে ছাত্রটির
বন্ধুত্ব গড়ে ওঠার দৃষ্টান্ত দাও। এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। নিউটন মানে লেখকের পোষা বিড়াল নিউটন কর্ভাসকে দিব্যি মেনে নিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটেছে তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও লেখক আশ্চর্য হবেন না। ব্যাপারটা ঘটেছিল দুপুরে। নিউটন লেখকের আরাম কেদারাটার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। কর্ভাস কোথায় যেন উধাও ছিল। লেখক খাতায় নোট লিখছিল। এমন সময় হঠাৎ যার ডানা ঝটপটানি শুনে জানলার দিকে তাকিয়ে দেখেন যে কর্ভাস ঘরে ঢুকছে। তার ঠোঁটে একটা সদ্য কাটা মাছের টুকরো। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানলায় ফিরে গিয়ে বসে বসেই ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। এইভাবেই নিউটনের সঙ্গে তার ছাত্রটির বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল। অর্থাৎ মাছের টুকরোটি নিউটনকে আর কি খাবার জন্য সে বাইরে থেকে জোগাড় করে, কর্ভাস বাইরে থেকে জোগাড় করে এনে নিউটনের সামনে আর কি ফেলে দিয়েছিল। দিয়ে এভাবে তারা নতুন মানে বন্ধুত্ব পাতাচ্ছিল। এরপরে 6-2 দাগে আসি। 6-2 দিয়েছে আমি বিশ্বের সেরা জাদুকর। বক্তাকে বক্তা নিজের আভিজাত্য প্রকাশে কি কি উল্লেখ করেছেন। লেখককে উদ্দেশ্য করে, প্রফেসর শঙ্কুকে উদ্দেশ্য করে আর্গাস তাকে বলেছে যে আমি বিশ্বের সেরা জাদুকর। 2 আমেরিকার প্রতিটি শহরে প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে। ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে। আগামী মাসে তিনি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছেন। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং। তার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। কিন্তু আমার চমকপ্রদ, আচ্ছা এটা বলতে হবে সারা বিশ্বে। এবারে বলবে যে তিনি আরও বলেছেন যে তিনি হলেন করোড়পতি। শহরের পূর্ব প্রান্তে, এই যে তিনি হলেন করোড়পতি, শহরের পূর্ব প্রান্তে একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে। তার বাড়িতে রয়েছে 26 জন চাকর, 4টে ক্যাডিলাক গাড়ি। তিনি খরচের তোয়াক্কা করেন না এবং তিনি কর্ভাসের জন্য 10,000 এস্কুডো পর্যন্ত, অর্থাৎ যা প্রায় 15,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছেন। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।